সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের। শুভ সকাল, কেমন আছেন? জি, শুভ সকাল। ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব হিসেবে আছেন এবং রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটটা আসলে কি, এই ব্যাপারে জানতে চাই। রাজনীতি আসলে রাজনীতির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো খুব সহজ হয় এবং আমাদের তো আসলে একটা সামাজিক দায়বদ্ধতা আছে প্রত্যেকটা মানুষেরই। আর রাজনীতির মাধ্যমে আসলে দেশ এবং জনগণের জন্য কাজ করা যায়। তো ওই দৃষ্টিকোণ থেকে আসলে রাজনৈতিক দল করা, আমরা এই বাংলাদেশ পিপলস পার্টি 2018 সালে করেছিলাম এবং এখনো পর্যন্ত আমরা দেশ এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আসলে ওই দৃষ্টিভঙ্গির কারণেই হচ্ছে আমরা বাংলাদেশ পিপলস পার্টি তৈরি করি। আচ্ছা, আপনাদের দলের লক্ষ্য বা উদ্দেশ্য কি? না, আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য, আমরা আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশের প্রতিটা মানুষ তার যে আইনের শাসন, তার যে অধিকার, সেই অধিকারটা তারা পাবে। সেটা তারা ভাতের অধিকার, ভোটের অধিকার, তার গণতন্ত্রের অধিকার, তার আইনের শাসনের অধিকার এবং বাক স্বাধীনতার অধিকার, সেই অধিকারটা আদায় যেন তারা করতে পারে, সেই লক্ষ্যেই আসলে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, আপনার দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন কিভাবে? আমরা সারা বাংলাদেশে আমাদের কমিটি আছে, সেটা জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং কিছু কিছু জায়গায় একদম ইউনিট পর্যায়ে আমাদের কমিটিগুলো আছে। আমরা আসলে সমগ্র কর্মীদের মাধ্যমে মানুষের একেবারে কাছাকাছি গিয়ে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি। আচ্ছা, আগামী নির্বাচনে কি অংশগ্রহণ করছেন কিনা? জি, অবশ্যই অবশ্যই, যেহেতু আসলে নির্বাচনের মাধ্যমেই জনগণ তার যে কাঙ্ক্ষিত প্রার্থী, সেই প্রার্থীকে পায়। আমি চেষ্টা করছি নির্বাচন অংশগ্রহণ করার জন্য। আমার দল থেকেও প্রায় 300 প্রার্থী আমরা দিব ইনশাল্লাহ। অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করছি আমরা। নির্বাচনে অংশগ্রহণ করার আগের পূর্ব প্রস্তুতিগুলো কেমন চলছে এখন? হ্যাঁ, আমরা তো মাঠে কাজ করছি, প্রতিটা এলাকায় কাজ করছি। আমরা পোস্টারিং করা থেকে শুরু করে কর্মীদেরকে দিয়ে প্রতিটা এলাকায় আমরা প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছি। এভাবে করেই আমরা সারা বাংলাদেশেই কাজ করছি আসলে। আচ্ছা, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটটা এখন কেমন, পরিস্থিতি আসলে কেমন আছে এই মুহূর্তে? হ্যাঁ, একটু ঘোলাটে, কিন্তু তারপরে আসলে আমরা দীর্ঘদিন যাবৎ যুগপৎ আন্দোলন করে আসছি বিএনপির সাথে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রায় 63টা রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছি আমরা। এখনও আসলে সেই জোটটা আছে। আমরা আসলে মানুষের যে অধিকার ছিল, সেই অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে গিয়েছি এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন ঘটেছে। সেখানে আমাদের আসলে সামনের সারিতে আমরা কাজ করেছি, কিন্তু যেই আশাটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল জনগণের, সেই আকাঙ্ক্ষাটা এখনও পূরণ হয়নি। তবে আমরা আশাবাদী জনগণের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা নিশ্চয়ই পূরণ হবে। আপনি জানেন যে ঐকমত্য কমিশন গঠন হয়েছে, অনেকগুলো কমিশন গঠন হয়েছে এবং ঐকমত্য কমিশনে কিন্তু একদম ফাইনাল স্টেজে আমরা আছি। এই ঐকমত্য কমিশনের বাস্তবায়নের মাধ্যমেই জাতীয় সনদটা বাস্তবায়নের মাধ্যমেই কিন্তু আসলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি আশা করি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখি যে জনগণের কিছু ইচ্ছে থাকে, কিছু চাহিদা থাকে এবং যারা আপনারা এই সেক্টরে আছেন, রাজনৈতিক সেক্টরে বা জনগণের সেবার সেক্টরে আছেন, আপনাদেরও কিছু দায়বদ্ধতার জায়গা থাকে তাদের প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে, তাদেরকে আসলে সেফটি দেওয়ার ক্ষেত্রে। তাদের সাথে যে কমিউনিকেশনের ব্যাপারটা, একটা রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে এবং একজন সাধারণ জনগণ হিসেবে কমিউনিকেশনটা কেমন থাকা দরকার, এবং নির্বাচনের আগে আমরা দেখি যে থাকে, পরবর্তীতে হয়তো বা চলে যায়, সেরকম কোনো কিছু হবে কিনা? তা জনগণ কিন্তু এখন ভেরি স্মার্ট। আমরা কিন্তু আসলে সেই আগের ট্রেন্ডটা নাই। যদি আগের ট্রেন্ড থাকতো তাহলে কিন্তু 15 বছরে একটা সরকার, সেই সরকার কিন্তু পতন হতো না। জনগণ কিন্তু জানে যে প্রার্থীর মিষ্টি কথাতে এখন আর ভোলা যাবে না। সো এখানে আসলে প্রত্যেকটা প্রার্থীর যেমন দায়বদ্ধতার জায়গা আছে, আবার একই সাথে জনগণকেও কিন্তু তার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করতে হবে। অর্থাৎ টাকার কাছে যেন বিক্রি না হয়। যেটা হয় যে ভোটের সময় দেখা যায় যে কালো টাকা যাদের আছে, যাদের দুর্নীতির টাকা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা আসলে ভোট কিনে ফেলার চেষ্টা করে। এখন ভোটাররা যদি আসলে তাদের দেশপ্রেমের জায়গা থেকে, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, তাদের এলাকার প্রয়োজনে তারা যদি এই জায়গাটা থেকে বেরিয়ে আসে, প্রার্থী, স্বচ্ছ প্রার্থী কিন্তু আছে, ভদ্র প্রার্থী, ভালো প্রার্থী, শিক্ষিত মার্জিত প্রার্থী, দেশের প্রতি ভালোবাসা আছে, এমন প্রার্থী কিন্তু প্রচুর আছে। জনগণকে বেছে নিতে হবে যে আসলে আমার প্রার্থী কোনটা, কে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। আচ্ছা, নির্বাচনের পরে কি ধরনের পরিকল্পনা রয়েছে? যদি সফলতা আসে তাহলে সেক্ষেত্রে কি কি বিষয় নিয়ে ফার্স্ট অফ অল কাজ করার পরিকল্পনা করছেন এখন?
আমার যদি ব্যক্তিগতভাবে বলি, আসলে আমি তো গোপালগঞ্জ ২ নিয়ে কাজ করছি, সদর আসন নিয়ে। আমাদের আসলে যদিও বা বিগত সরকার প্রধান তিনি গোপালগঞ্জেরই ছিলেন, কিন্তু আসলে গোপালগঞ্জের মানুষের কিন্তু ভাগ্যের চাকা পরিবর্তন হয়নি। সেখানে আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার অনেক কিছু আছে। আমি ধরে ধরে চেষ্টা করব যেন মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেই জায়গাটা পূরণ করার জন্য জনগণের পাশে সব সময়ের জন্য থাকার চেষ্টা করব এবং ইনশাল্লাহ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। আচ্ছা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় সাক্ষাৎকারের প্রেক্ষাপটে আপনার কি মতামত রয়েছে? না, তিনি তো অসাধারণ একজন অসাধারণ বক্তব্য দিয়েছেন। দীর্ঘ প্রায় ১৫ বছর পরে কোনো একটা মেইন স্ট্রিম গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে আসলে তিনি যে দেশকে নেতৃত্ব দিতে পারবেন সেই প্রেক্ষাপটটা কিন্তু তৈরি হয়েছে। তিনি কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন তার ইন্টারভিউর মাধ্যমে যে তিনি আসলে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন। তারেক রহমানের সাথে আমার ভার্চুয়ালি বেশ কয়েকবার বৈঠক হয়েছে এবং তার যে দেশের প্রতি জনগণের প্রতি কমিটমেন্ট আছে সেটি আমরা জানি। যারা কিনা সাধারণ জনগণ তার সাথে কথা বলেনি তারা হয়তো বা এখনো বুঝতে পারবে না। তবে বিবিসি বাংলার এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে দেশ এবং জনগণের প্রতি তার যে কমিটমেন্ট, তার যে ভালোবাসা আছেন এবং আগামীতে তিনি যদি রাষ্ট্রের প্রধান হতে পারেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আচ্ছা, আপনি বলছিলেন যে এখনকার জনগণ বেশ স্মার্ট এবং আমরা যদি দেখি যে তরুণ প্রজন্মের অংশগ্রহণটা অনেক বেশি প্রত্যেকটা সেক্টরে এবং রাজনীতির সেক্টরেও তরুণ প্রজন্ম ছাড়া আমরা আসলে এখন দেখছি না। সেক্ষেত্রে এই যে পরিবর্তনটা এবং আসলে আমাদের মেনে নিতে হবে, কারণ নতুন প্রজন্ম আসবে, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে। সো এই পরিবর্তন মেনে নিতে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা এই পরিবর্তনটা আগামীতে আর কি ধরনের আসলে পরিস্থিতি সৃষ্টি করতে পারে, বা আমরা কোন দিকে যেতে পারি রাজনীতি সেক্টরে, কি মনে হয় আপনার? না, তরুণরা তো আসলে এখন আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান তাহলে কিন্তু তরুণদের একটা বিশাল প্রভাব আছে। এই যেমন রিসেন্ট পাস্টে নেপালেও কিন্তু তরুণরাই একটা সরকারের পতন ঘটিয়েছে এবং অন্যান্য অনেক ইন্দোনেশিয়াতেও প্রায় ঘটে গিয়েছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে। এখন আসলে তরুণদেরকে তো কাজে লাগাতে হবে, যেটা কিনা আসলে অতীতে হয়নি। যে দলগুলো রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা আসলে একটা সার্কেলকেই সবসময় জন্য কাজে লাগানোর চেষ্টা করেছে, কিন্তু তরুণরা সবসময় বঞ্চিত হয়েছে। কিন্তু তরুণদের যে মেধা আছে, তরুণদের যে যোগ্যতা আছে, তরুণরাও যে পারে সেই চেষ্টাটা কেউ করে দেখেনি। তবে হ্যাঁ, শুধু তরুণদের দিকে তাকালেই হবে না, তরুণ এবং প্রবীণ এবং নবীন প্রত্যেকের সমন্বয়ে আসলে একটা দেশ, একটা সমাজ কাঠামো তৈরি হয় এবং পারস্পরিক আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং সম্মানের মাধ্যমেই আমরা চাই যে আসলে এই বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশে পরিণত হোক। আচ্ছা, এক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশে বেকারত্বের একটা প্রবলেম রয়েছে এবং নারী সেফটির একটা ব্যাপার রয়েছে। আমরা যদি অনেক কিছু নিয়ে আলোচনা করি তাহলে আমাদের আলোচনা আসলে শেষ হবে না, যেহেতু এটা রাজনৈতিক আসলে রিলেটেড কথাবার্তা। তারপরে একটু জানতে চাই, আমরা যারা জনগণ রয়েছে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, সেখান থেকে আমরা কিছু ব্যাপারে আসলে সিকিউরিটি চাই, যেমন বেকারত্বের হার যেমন বাড়ছে বা কমছে, ব্যালেন্স হচ্ছে কিনা, প্লাস মেয়েদের ক্ষেত্রে আমরা যারা মেয়ে রয়েছে তারা স্বাভাবিক আমাদের কথা চিন্তা করবো, সেফটির ব্যাপারগুলো সেক্ষেত্রে কতটুকু আসলে আপনারা নিরাপত্তা দিতে পারবেন বা এটা নিয়ে কতটুকু কাজ করবেন আপনারা? না, এটা তো আসলে বাস্তবতা যে বাংলাদেশে নারীদের কাজের সুযোগ তৈরি হয়েছে, কিন্তু নিরাপত্তার ঘাটতি আছে, যেটা কিনা আমি গত ১ সপ্তাহ আগে একটা ভিডিও করেছি, আমার ফেসবুকে সেটা দিয়েছি আমি। সেখানে কিন্তু আমি উল্লেখ করেছি যে যেভাবে করে নারী সহিংসতা হচ্ছে, নারীর প্রতি সহিংসতা হচ্ছে, সেটি আসলে অ্যালার্মিং। এবং আমরা তো এই বাংলাদেশ দেখার জন্য ৫ই আগস্ট ঘটাই নাই। আমরা কিন্তু ৫ই আগস্ট ঘটিয়েছি একটা এমন একটা বাংলাদেশ দেখতে যেখানে প্রতিটা মানুষ তার নিরাপত্তা পাবে, প্রতিটা মানুষ তার খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সেই অধিকারটা সেটা আদায় করতে পারবে। এবং নারীরা তো আমাদের চালিকা শক্তি। যে দেশে আপনার নারী এবং পুরুষ সমানভাবে কাজ করতে পারে এবং সেই পরিবেশটা তৈরি হয়, সেই দেশটা আসলে উন্নয়নের শিখরে পৌঁছে যায়। আমরা চাই, যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আসলে তাদের কাছে খুব বেশি আশা আকাঙ্ক্ষা করেও লাভ নাই, যেহেতু ১ বছরের অধিক হয়ে গেছে সময় এবং তারা মোটামুটিভাবে চেষ্টা করেছে বাট ব্যর্থ হয়েছে। আগামীতে যে সরকার আসবে সেই সরকারটা যেন নারীবান্ধব হয় এবং প্রত্যেকের, রাষ্ট্রের প্রতিটা মানুষের, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নারী হোক, যুবক হোক, শিশু হোক, প্রত্যেকের জন্য নিরাপত্তা বিধান করতে পারে, সেই চেষ্টাটা অবশ্যই থাকা উচিত। আর কর্মসংস্থানের বিষয়টা আসলে কর্মসংস্থান সৃষ্টি না করলে তো দেশ পিছিয়ে যাবে। সেজন্য আপনাকে অবশ্যই স্কোপগুলো চিন্তা করতে হবে, কিভাবে করে আপনি কর্মসংস্থান বাড়াবেন, সেটা রাষ্ট্রের যারা কিনা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নিশ্চয়ই কাজ করলে আমরা বেকারত্ব হ্রাস করতে পারবো। আচ্ছা, আপনার পলিটিক্সে আসার পেছনের গল্পটা একটু জানতে চাই।
আসলে ছোটবেলা থেকেই আমি রাজনীতি সচেতন। আমার পরিবারে আমার বাবাও রাজনীতি করতেন। আমার কাছে মনে হয়েছে যে আসলে আহ, আমাদের দেশের অনেক গ্রহণযোগ্য ব্যক্তি আছেন, জাতীয় নেতা আছেন, দেশের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু দেশ আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় নাই। আমাদের দেশ আসলে একটা সময় 1971 সালের সময়কার যদি কথা বলি আমি, তাহলে কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর এই দেশগুলোর কাছাকাছি ছিল আমাদের অর্থনীতি। কিন্তু আজকে মালয়েশিয়াতে আমাদের কর্মী যাচ্ছে, খুবই রূঢ় বাস্তবতা, সেখানে টর্চার হচ্ছে, কম বেতনে চাকরি করতে হচ্ছে তাকে বাধ্যতামূলক। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আমাদের যারা জনশক্তি যাচ্ছে তারাও এক কথা আসলে মূল্যায়িত হচ্ছে না। তো সব দিক থেকে আসলে আমরা যতটা এগোনোর কথা ছিল ঠিক ততটা এগোতে পারিনি। তা আমার আসলে ওই বাস্তবতা থেকে আমার মনে হয়েছে যে না, আসলে রাজনীতিতে একটা পার্টিসিপেশন থাকা উচিত, যেন জনগণের জন্য কাজ করা যায়। জনগণ যদি সুযোগ দেয় নিশ্চয়ই আমরা জনগণের জন্য সর্বোচ্চ কাজ করব। বাংলাদেশকে বহির্বিশ্বে একটা গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, পরিবারে কারা কারা আছেন? আমার বাবা মা মারা গেছেন, বোন আছেন, আর আমার পরিবারে আমার ওয়াইফ, 2 বাচ্চা আছেন। বাহ, খুব ভালো। ছোটবেলায় কি গোপালগঞ্জে কেটেছে? না, আমার শুধু জন্মটাই গোপালগঞ্জে হয়েছে, কিন্তু আমার যখন 6 মাস বয়স তখন ঢাকায় চলে এসেছিলাম আমরা। ঢাকাতেই পড়াশোনা, চাকরি, ব্যবসা সবকিছু ঢাকাতেই। আপনি বলছিলেন আপনার রাজনীতি আসার পেছনের গল্পটা, আপনার বাবাও রাজনীতি করতেন। আর যদি আপনার বাবা রাজনীতি না করতেন তবেও কি আপনি রাজনীতির সেক্টরে আসতেন কিনা? তা আমার বাবা মারা গিয়েছেন আসলে আমার বয়স যখন 1 বছর বয়স, মানে আচ্ছা, একেবারে আই ওয়াজ টু লিটল। সো মানে রাজনীতিটা তো আসলে বাবার কাছ থেকে আসে নাই, কারণ আমি বাবার রাজনীতি দেখি নাই। বাট যেটা হয়েছে যে আসলে ছোটবেলা থেকেই বললাম যে রাজনৈতিক সচেতন আমি। আমার কাছে যখন সবাই খুব আড্ডা দিত আমি তখন আসলে পত্রিকা পড়তাম, আচ্ছা। আমি রাজনৈতিক যে বিশ্লেষণগুলো সেগুলো দেখতাম। আমার মনে আছে যে আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন জনকণ্ঠে আব্দুল গাফফার চৌধুরী কলাম লিখতেন, তো ওনার কলামগুলো আমি পড়তাম, খুব ভালো লাগতো আমার। আচ্ছা। এবং যখন 21 টিভি হয় 1998 বা 99 ওই সময়টাতে আসলে 21 টিভি প্রায় প্রত্যেকটা টক শো আমার কাছে মনে হয়েছে যে আমি, মানে আমার মনে আছে যে আমি দেখেছি। সামিয়া জামান তিনি টক শো করতেন, খুব ভালো লাগতো আমার ওনার প্রেজেন্টেশন এবং আসলে আচ্ছা। সার্বিক রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা। ওইভাবে আসলে আস্তে আস্তে করে মনে হয়েছে যে না, রাজনীতি আসলে এমন একটা জায়গা যেখানে জনগণের খুব পাশে থাকা যায় এবং এই পরিচয়টা জনগণ খুব পছন্দ করে। পড়াশোনা কোথায় করা হয়েছে? আমি ঢাকাতে স্কুল পড়েছি। আমার স্কুল হচ্ছে খিলগাঁও গভর্নমেন্ট স্কুল এবং ন্যাশনাল আইডিয়াল থেকে আমি ইন্টার করেছি, আর অনার্স মাস্টার্স করেছি আমি তিতুমির থেকে। আচ্ছা, খুব ভালো। সো সবকিছু মিলিয়ে যারা আসলে রাজনীতি সেক্টরেও আছেন বা আপনার যারা সহকর্মী রয়েছেন বা সবকিছু মিলিয়ে তাদের জন্য আসলে পরামর্শ বা তাদের সাথে নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার কি কি বলার রয়েছে? না, এখন তো দেখছি আসলে মানে আমার এইজে যারা আছেন বা আমার সিনিয়র যারা আছেন তারা আসলে প্রত্যেকেই রাজনীতিকে, মানে দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। যে ঘাটতিটা আছে আমাদের আসলে যারা কিনা ক্ষমতায় এসছেন তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন, কিন্তু এখন তরুণদের মধ্যে হয়তো একটা কমিটমেন্ট আছে যে এই দেশটাকে আমরা আসলে একটা সুন্দর জায়গায় নিতে চাই। সো সেক্ষেত্রে আসলে দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলাটাই এখন চ্যালেঞ্জ। যারা রাজনীতি করেন আমার সাথে, আমি তাদেরকে শুধু বলবো যে আসেন আমরা দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গড়ি। যেমন যারা কিনা আসলে 5 আগস্টের প্রেক্ষাপটে খুব জোরালো ভূমিকা রেখেছিল, যাদের নেতৃত্বে আসলে গণ অভ্যুত্থান হয়েছে, অনেকের নামেই দেখা যায় যে দুর্নীতির কিছু কথা শোনা যায় যেটা অনাকাঙ্ক্ষিত, আমরা সত্য মিথ্যা জানি না। তবে এ ধরনের ঘটনা আমরা দেখতে চাই না। আমরা চাই তরুণদের মাধ্যমে, তরুণদের হাতে এই দেশটা থাকবে এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে যেখানে দুর্নীতি ছিটে ফুটেও থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলার সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।